গল্পের আজকে নতুন গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মায়াদ্বীপ। সুনীল গঙ্গোপাধ্যায় বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। কিশোর বয়সেই কলকাতায় আসেন। কলকাতার জীবন তার লেখায় যেমন ফুটে উঠেছে, তেমনি অনেক লেখাতে রয়েছে ওপার বাংলার স্মৃতি। নীললোহিত ছদ্মনামে অনেক বই লিখেছেন। অজস্র কবিতা, গল্প, উপন্যাসের রচয়িতা এই সুনীল গঙ্গোপাধ্যায়। তার বিখ্যাত কয়েকটি সংকলন কাকাবাবু সমগ্র, কিশোর অমনিবাস, গড়বন্দিপুরের কাহিনী, আমাদের ছোট নদী প্রভৃতি। ছেলেবেলায় আমরা মামার বাড়ি যেতাম নৌকোয় চেপে। কি যে ভালো লাগতো! গাড়ি কিংবা ট্রেন কিংবা এরোপ্লেনের চেয়েও নৌকোয় যাওয়া অনেক আরামের। জলের শব্দ শুনতে শুনতে ঘুম ভাব আসে, তাতে অনেক স্বপ্ন দেখা যায়। আমাদের মামার বাড়িতে অবশ্য নৌকোয় ছাড়া অন্য কিছুতে যাওয়ার উপায়ও ছিল না। রাস্তা জলে ডুবেই থাকতো প্রায় সারা বছর। তাই প্রত্যেক বাড়িতেই থাকতো নিজস্ব নৌকো। আমাদের বাড়ি থেকে নদীর ঘাট 5 মিনিটের হাঁটা পথ। সে নদীটা ছোট, কিন্তু ঘাটের পাশে বাজার বলে সেখানে সবসময় অনেক নৌকোর ভিড়। আমাদের নিজেদের নৌকোটা ছোট, সেই নৌকোয় চেপে আমরা স্কুলে যেতাম। সে নৌকোয় বড় নদীতে যাওয়া যায় না, তাই আমাদের জন্য মামার বাড়ি থেকে আসতো একটা বড় নৌকো, তাতে হলুদ রঙের পাল। সেই নৌকোর 3 জন মাঝির মধ্যে হেড মাঝির নাম নাদের আলী। সে কত রকমের গল্প শোনাতো আমাদের। ছোট নদীটা খানিক দূরে গিয়ে একটা বড় নদীতে মিশেছে। সেই নদীটার নামও খুব মিষ্টি, বাতাসি। খুব একটা বড় নয়, দুদিকের পার দেখা যায়। কত রকমের মানুষ, পুরনো গাছ, মন্দির, মসজিদ, জমিদারদের বাড়ি। এক জায়গায় শ্মশান, সেখানেও ঘাট বাঁধানো। এই বাতাসি নদী খানিকটা পরে আরো বড় একটা নদীতে এসে পড়ত। সে নদীর নাম পিংলা। কতক্ষণে পিংলা নদী আসবে তার জন্য আমরা অধীর আগ্রহে প্রতীক্ষা করতাম। এই পিংলা নদীতে দেখা যেত শুশুক, ইংরেজিতে যাদের বলে ডলফিন। হঠাৎ হুশ করে মাথা তুলেই আবার ডুবে যায় জলে, অনেকটা যেন মানুষের মতন। খুব ছেলেবেলায় আমার মনে হতো জলের নিচে নিশ্চয়ই অনেক মানুষ থাকে। একটু বড় হয়ে শুশুক চিনতে শিখেছি। আমরা চোখ বড় করে তাকিয়ে থাকি নদীর দিকে, কখন শুশুক দেখা যাবে। দেখলেই চেঁচিয়ে উঠি, কে কটা দেখলাম তাই গুনি। এই নিয়ে প্রতিযোগিতা হতো। প্রত্যেকবারই জিতে যেত আমার ছোট কাকা। আমি 5টা শুশুক দেখলে ছোট কাকা দেখতো 11টা। কিন্তু ছোট কাকার কথায় আমাদের সব সময় সন্দেহ থেকে যেত। আমি ডান দিকে তাকিয়ে আছি, ছোট কাকা বাঁ দিকে আঙুল তুলে বলে, ওই যে একটা। আমি সেদিকে ফিরে আর দেখতে পাই না। সবচেয়ে কম দেখতে পান আমার মা। আমরা চেঁচিয়ে উঠলেই মা বলেন, কই রে, যা, চশমাটা কোথায় গেল? মা চশমা পরা পর্যন্ত কি শুশুকরা জলের উপর মাথা তুলে বসে থাকবে? সেবারে মা কোনো ক্রমে দেখতে পেলেন একটা মাত্র। পিংলা নদী দিয়ে 1 ঘন্টা নৌকো বেয়ে যাওয়ার পর দেখা যেত একটা দ্বীপ। নদীর মধ্যেও যে দ্বীপ থাকে তা অনেকেই জানে না। এখানে নদী 2 ভাগ হয়ে গেছে, দ্বীপের দুপাশ দিয়ে বয়ে চলেছে। সে দ্বীপে কোনো বাড়িঘর নেই, তবে অনেক গাছ আছে। খুব বড় গাছ নয়, ঝোপের মতো। একটা শুধু বড় শিমুল গাছ অনেক দূর থেকে দেখা যায়। আমি নাদের আলীকে জিজ্ঞেস করছিলাম, নাদের দাদা, ওই দ্বীপটার নাম কি?
নাদের আলীর মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, গালে কাঁচা পাকা দাড়ি, সবসময় তার ঠোঁটে হাসি লেগে থাকে। সে বলল, এমনিতে তো কিছু নাম নেই, তবে আমরা বলি মায়াদ্বীপ। ছোট কাকা বলল, ভালো নাম দিয়েছ, মায়াদ্বীপই বটে, মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়। সে কথা শুনে আমার প্রথম মনে হলো, দ্বীপটা কি আকাশে উড়ে যায় নাকি? তা অবশ্য নয়। যে বছর খুব বৃষ্টি কিংবা বন্যা হয়, সে বছর দ্বীপটা চলে যায় জলের তলায়। আমি জিজ্ঞাসা করলাম, জলে ডুবে যায়? এত যে গাছ রয়েছে, সেগুলোর কি হয়? নাদের আলী বলল, এইসব গাছ পানির মধ্যে অনেক দিন বেঁচে থাকে। দ্বীপটা যখন আবার জেগে ওঠে, তখন দেখা যায় অনেক গাছই ঠিকঠাক আছে। ছোট কাকা বলল, শুধু মাথা উঁচু করে থাকে শিমুল গাছটা, তখন তো দুদিকে নদী এক হয়ে যায়, শুধু যেন মাঝ নদীতে দাঁড়িয়ে থাকে একটা লম্বা গাছ। আমার খুব ইচ্ছে করত একবার সেই দ্বীপটায় নামতে। পুরো দ্বীপটাই যেন একটা বাগান। ছোট কাকা বলল, না না, ওখানে নামা যাবে না, প্রচুর সাপ একেবারে কিলবিল করছে। কথাটা আমার বিশ্বাস হলো না। নাদের আলীকে জিজ্ঞেস করলাম, সত্যি ওখানে সাপ আছে? নাদের আলী বলল, সে দুটো একটা থাকতে পারে, কিন্তু ও দ্বীপে পা দিতে নেই, মায়াদ্বীপে ওনারা থাকেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ওনারা মানে? ওনারা মানে কারা? সেই কথার উত্তর না দিয়ে নাদের আলী দুদিকে মাথা দোলালো। তারপর হঠাৎ দাঁড় বাইবার কাজে ব্যস্ত হয়ে পড়ল। সেবারে বর্ষাকালে পিংলা নদীতে আমরা দেখেছিলাম মোট 7টা শুশুক আর একটা কুমির। আরও খানিকটা পরে এলো মায়াদ্বীপ। এই দ্বীপের কাছে এলেই বোঝা যায় আর 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব মামার বাড়ি। সেবারে অনেক ফুল ফুটেছে, এমনকি শিমুল গাছটাও ফুলে ভর্তি। ছোট কাকা আরও শুশুক খুঁজছে। আমি তাকিয়ে আছি দ্বীপটার দিকে। হঠাৎ চমকে উঠে বললাম, ওই তো মায়াদ্বীপে মানুষ নেমেছে। ছোট কাকা বলল, কোথায় রে? আমি আঙুল তুলে দেখালাম। কয়েকটা ঝোপের পিছনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, বড়জোর 13-14 বছর বয়স হবে। ফর্সা রং, কোঁকড়া চুল, সে ফুল গাছে হাত বুলোচ্ছে, কিন্তু ফুল ছিঁড়ছে না। ছোট কাকা বলল, তাই তো, একা একটা মেয়ে ওখানে গেল কি করে? সঙ্গে কেউ নেই। নাদের আলী কেমন যেন ভয় পাওয়া গলায় বলে উঠল, ওদিকে তাকিও না, তাকিও না, চোখ বুজে ফেলো। আমি জিজ্ঞাসা করলাম, কেন? ওদিকে কেন দেখব না? নাদের আলী নিজের চোখ বুজে পড়ল। ওনাদের দেখতে নেই। অন্য দুজন মাঝিও চোখ বুজে ফেলেছে। ছোট কাকা বলল, বুঝেছি, মারমেড, জলকন্যা। দেখছিস না, ও মেয়েটার কোমরের দিকটা দেখা যাচ্ছে না? আমি জিজ্ঞাসা করলাম, মারমেডদের দেখলে কি হয়? ছোট কাকা বলল, আমাদের কিচ্ছু হবে না, ওদের কষ্ট হয়, মানুষের দৃষ্টি ওরা সহ্য করতে পারে না। তোরা কি দেখেছিস? কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। যা, চশমাটা কোথায় গেল? মা সব সময় চশমা পরে থাকেন না, আর দরকারের সময় চশমা খুঁজে পান না। চোখ বোঝা অবস্থাতেই মাঝিরা জোরে জোরে চালিয়ে দ্বীপটা পার হয়ে গেল। নাদের আলী আবার চোখ খোলার পর আমি জিজ্ঞাসা করলাম, নাদের দা, ও মেয়েটি কি সত্যিই জলকন্যা? তুমি আগেও দেখেছো
নাদের আলী বলল, আমি তো কখনো দেখি নাই। আমি বললাম, এই যে একটু আগে দেখলে। নাদের আলী দুদিকে মাথা দুলিয়ে বলল, না তো, আমি কিছু দেখি নাই। মামার বাড়িতে পৌঁছে আমি রাঙামাসিকে বললাম, জানো আজ কি হয়েছে? আমরা মারমেড দেখেছি, জলকন্যা। রাঙামাসি বললেন, আবার গুল ঝাড়তে শুরু করেছিস? এই নীলুটাকে নিয়ে আর পারা যায় না। আমার তখন উত্তেজনায় ফেটে পড়ার মতন অবস্থা। আমি চেঁচিয়ে বললাম, না গুল নয়, সত্যি সত্যি মায়াদ্বীপে দেখেছি, ঠিক মানুষের মতো। রাঙামাসি বললেন, মায়াদ্বীপ আবার কি? ওই নদীর মধ্যে বানভাসী দ্বীপটা? ওখানে কোনো মানুষ যায় না, কখন ডুবে যাবে তার ঠিক নেই। আমি বললাম, মানুষ নয়, জলকন্যা, আর্ধেকটা মানুষের মতন। তুমি ছোট কাকাকে জিজ্ঞেস করো। ছোট কাকা যে এমন বিশ্বাসঘাতক তা আমি জানতাম না। ছোট কাকা অম্লান বদনে বলল, দূর, মারমেড বলে কিছু আছে নাকি? আমি কিছুই দেখিনি। নীলু বোধহয় একটা কলা গাছ দেখে ভেবেছে। আমি প্রবল প্রতিবাদ করে বলতে গেলাম যে সে দ্বীপে মোটেও কোনো কলা গাছ ছিল না। মেয়েটির মুখ স্পষ্ট দেখেছি, কিন্তু অন্য সবাই হাসতে হাসতে আমাকে আর কিছু বলতেই দিল না। আমার আজও দৃঢ় বিশ্বাস আমি একটি জলকন্যাকেই দেখেছি। সে একবার আমাদের দিকে তাকিয়েছিল। হীরের টুকরোর মতন জলজলে তার চোখ। ওরকম চোখ মানুষের হয় না। শুনেছি এখন দ্বীপ একেবারে জলের তলায় চলে গেছে, এমনকি শিমুল গাছটাও আর নেই।